ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আমরা অনেকেই ভাবি যে নতুন কোনো কাজ করতে গিয়ে যদি ভয় লাগে তার মানে বোধহয় আমাদের ভেতরে কোনো দুর্বলতা আছে। মানুষ সাধারণত এমনই ভাবে, মানে ভয় পাওয়াটাকে একটা ত্রুটি হিসেবেই ধরা হয়। একদম, মনে হয় যেন কাজটা আমাদের জন্য নয়। কিন্তু একবার ভেবে দেখুন তো, এই যে ভয়ের কারণে আমরা একদম স্থবির হয়ে যাই, এটা যদি কোনো চারিত্রিক দুর্বলতা না হয়ে থাকে। এটা একটা খুব ইন্টারেস্টিং চিন্তা। হ্যাঁ, মানে যদি এমন হয় যে আমরা শুধু ভুল শব্দ ব্যবহার করছি আর আমাদের মানসিক প্রশিক্ষণটাই ঠিক নেই। আর ঠিক এই বিষয়টা নিয়েই আমাদের আজকেরই গভীর বিশ্লেষণ। দারুণ একটা টপিক। আমাদের আজকের মিশন হল সুজ্যান জেফার্সের বিখ্যাত বই ফিল দ্য ফিয়ার অ্যান্ড ডু ইট এনিওয়ে থেকে নেওয়া কিছু অসাধারণ সোর্স মেটেরিয়াল নিয়ে আলোচনা করা। মূল উদ্দেশ্য হল ভয়কে এড়িয়ে যাওয়ার বদলে এর মধ্য দিয়ে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা খুঁজে বের করা। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো জেফার্স ভয়কে কোনো মনস্তাত্ত্বিক সমস্যা বা ট্রমা হিসেবে দেখেননি। তাই নাকি? তাহলে তিনি এটাকে কি হিসেবে দেখেছেন? তিনি এটাকে একটা আক্ষরিক অর্থেই শিক্ষাগত বা এডুকেশনাল সমস্যা হিসেবে দেখেছেন। মানে বিষয়টা হলো আমাদের মনকে যদি আমরা নতুন করে শিক্ষিত করতে পারি তাহলে ভয়ের এই শেকল ভাঙা সম্ভব। ও আচ্ছা, তার মানে ভয় আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, কিন্তু এটাকে হ্যান্ডেল করার শিক্ষাই আমাদের নেই। ঠিক তাই। আর এই ভয়ের মোকাবেলা করতে হলে সবার আগে আমাদের জানতে হবে ভয় আসলে কোথায় লুকিয়ে থাকে। হ্যাঁ, কারণ আমরা তো নানা ধরনের ভয়ের কথা শুনি। ধরুন, কেউ বৃদ্ধ হয়ে যাওয়ার ভয়ে কাঁপে, কেউ একা হয়ে যাওয়ার ভয়ে, আবার কারো ভয় চাকরি হারানো নিয়ে। একদম। এই ভিন্ন ভিন্ন ভয়ের কারণগুলো বুঝতে হলে আমাদের ভয়ের একটু গভীরে যেতে হবে। সোর্স অনুযায়ী ভয়ের আসলে ৩টি স্তর আছে। ৩টি স্তর? আচ্ছা। হ্যাঁ, আপনি এইমাত্র যে ভয়গুলোর কথা বললেন, বার্ধক্য, একাকিত্ব বা চাকরি হারানো, এগুলো হলো ভয়ের প্রথম স্তর। একে বলা যায় লেভেল 1 বা সারফেস স্টোরি। সারফেস স্টোরি মানে যেগুলো বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে। একদম ঠিক ধরেছেন। এগুলো মূলত আমাদের বাইরের জগতের সাথে সম্পর্কিত। এরপর আসে লেভেল 2, যেটা আরেকটু গভীরে। তার মানে এটা আমাদের ভেতরের জগতের সাথে সম্পর্কিত। হ্যাঁ, এটা আমাদের ইগো বা অভ্যন্তরীণ অবস্থার সাথে জড়িত। ধরুন, প্রত্যাখ্যাত হওয়ার ভয় বা ব্যর্থ হওয়ার ভয় অথবা অন্যের কাছে দুর্বল হয়ে পড়ার ভয়। আচ্ছা, মানে এগুলো নির্দিষ্ট কোনো ঘটনার মধ্যে সীমাবদ্ধ থাকে না? না, থাকে না। এগুলো জীবনের প্রায় সব ক্ষেত্রকেই প্রভাবিত করে। যেমন ধরুন, যার মধ্যে প্রত্যাখ্যাত হওয়ার তীব্র ভয় আছে, সে কিন্তু শুধু চাকরির ইন্টারভিউ দিতেই ভয় পাবে না। সে হয়তো নতুন কোনো সম্পর্ক তৈরি করতেও ভয় পাবে। একদম ঠিক। নতুন মানুষের সাথে মিশতেও সে সমানভাবে গুটিয়ে থাকবে। আর এই জায়গাটাতেই সম্ভবত সবচেয়ে বড় সত্যটা লুকিয়ে আছে, যাকে লেভেল 3 বা দ্য বটম লাইন বলা হচ্ছে। দ্য বটম লাইন, বিষয়টা একটু বিস্তারিত বলবেন। এই সমস্ত ভয়ের একদম মূলে যে মূল বিশ্বাসটা কাজ করে তা হলো আমি পরিস্থিতি সামলাতে পারবো না। ও, মানে ইংরেজিতে যেটাকে বলে আই কান্ট হ্যান্ডেল ইট। হ্যাঁ, ঠিক তাই। এটাই হলো সব ভয়ের মূল কারণ। এখানে যদি একটা উপমা টানি, ব্যাপারটা অনেকটা গাছের মতো মনে হচ্ছে। মানে ধরুন, গাছের পাতা বা ডালপালাগুলো হলো ওই প্রথম এবং দ্বিতীয় স্তরের বাহ্যিক ভয়। দারুণ উপমা, হ্যাঁ একদম তাই। কিন্তু গাছের শেকড়টা হলো এই বিশ্বাস যে আমি পারব না। মানে আমরা যদি শুধু পাতা ডালপালা কাটার চেষ্টা করি তাহলে তো ভয় কখনো যাবে না। যাবে না, কারণ শেকড়টা তো রয়েই গেছে। কিন্তু আমরা যদি শেকড়টাকে উপড়ে ফেলি, মানে আমাদের মনে যদি এই দৃঢ় বিশ্বাস তৈরি হয় যে যাই ঘটুক না কেন আমি সব সামলাতে পারবো, তাহলে কি হবে? তাহলে ওই ডালপালাগুলো এমনিতেই শুকিয়ে যাবে। একদম। তার মানে আমাদের বাইরের পৃথিবী বা অন্য মানুষদের নিয়ন্ত্রণ করার কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, জীবনসঙ্গী কি করবে, বস কি ভাববে বা অর্থনীতি কোন দিকে যাবে, এগুলো নিয়ে অযথায় দুশ্চিন্তা করে লাভ নেই। তার চেয়ে নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস বাড়ানোটা অনেক বেশি জরুরি। কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। যদি মূল সমাধান এই একটাই হয় যে আমি নিজে সামলাতে পারবো এই বিশ্বাস তৈরি করা, তবে মানুষ কেন পদক্ষেপ নেয় না? এটা একটা খুব স্বাভাবিক প্রশ্ন। মানে কেন মানুষ বছরের পর বছর ভয়ের কারণে আটকে থাকে? এর পেছনে আসলে একটা খুব সূক্ষ্ম মনস্তাত্ত্বিক ফাঁদ কাজ করে। মানুষ অবচেতনভাবে একটা গেম খেলে, যাকে ওয়েন/দেন গেম বলা যেতে পারে। হোয়েন/দেন গেম, ব্যাপারটা কিরকম? মানুষ ভাবে
যখন আমার ভয়টা পুরোপুরি চলে যাবে তখন আমি কাজটা শুরু করব। ও আচ্ছা, মানে তারা আত্মবিশ্বাসী হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক, কিন্তু বাস্তবতা হলো ভয়ে চলে যাওয়ার অপেক্ষায় থাকাটা একটা মস্ত বড় বোকামি। সোর্স থেকে আমরা ভয়ের 5টি চরম সত্য পাই, যা জানলে এই ফাঁদ থেকে বের হওয়া সম্ভব। আচ্ছা, প্রথম সত্যটা কি? প্রথম সত্যটাই হলো জীবনে যতক্ষণ বৃদ্ধি বা গ্রোথ থাকবে, আমাদের জ্ঞান বা অভিজ্ঞতার পরিধি যতক্ষণ বাড়তে থাকবে, ভয় কখনোই পুরোপুরি যাবে না। মানে আমি যত নতুন কাজ করব, ভয় তত আমার সাথেই থাকবে। একদম, কারণ আমাদের মস্তিষ্ক সবসময় পরিচিত গণ্ডির মধ্যে নিরাপদ বোধ করে। নতুন কিছু মানেই মস্তিষ্কের কাছে সেটা একটা সম্ভাব্য বিপদ। তাই নতুন পরিস্থিতিতে গেলে পৃথিবীর সব মানুষই ভয় পাবে, এটাই স্বাভাবিক। তো দ্বিতীয় সত্যটা কি? দ্বিতীয় সত্য হলো ভয় দূর করার একমাত্র উপায় হলো কাজটা করে ফেলা। নিউ ইয়র্কের প্রাক্তন মেয়র অ্যাড গজের একটা দারুণ ঘটনা আছে এখানে। হ্যাঁ, অ্যাড কজ। ওনার গল্পটা সোর্সে খুব সুন্দর করে দেওয়া আছে। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রতিদিন ক্ষুব্ধ জনতার সামনে দাঁড়িয়ে শহরের বড় বড় সব সিদ্ধান্ত নিতেন। মানে রীতিমধ্যে একজন দুধে রাজনীতিক। হ্যাঁ, অথচ একটা ব্রডওয়ে শোয়ের প্রচারণার জন্য যখন তাকে ট্যাপ ড্যান্স শিখতে বলা হলো, তিনি ভয়ে রীতিমতো জমে গিয়েছিলেন। এটা সত্যিই অবাক করার মতো ব্যাপার। যিনি লক্ষ মানুষের দায়িত্ব সামলান, তিনি একটা সামান্য নাচ শিখতে ভয় পাচ্ছিলেন। এর পেছনের মেকানিজমটা আসলে কি? মেকানিজমটা হলো ওই যে বললাম, অপরিচিত সীমানা। রাজনীতির ময়দান তার পরিচিত গণ্ডি ছিল, কিন্তু নাচ শেখাটা তার মস্তিষ্কের জন্য সম্পূর্ণ নতুন একটা নিউরাল পাথওয়ে বা স্নায়বিক পথ। মস্তিষ্ক তাকে বলছিল, তুমি এটা পারো না, তুমি বোকা বনে যাবে। একদম। কিন্তু যখন তিনি ভয় পাওয়া সত্ত্বেও নাচটা শিখতে শুরু করলেন এবং শেষমেশ পারফর্ম করলেন, তখন তার সেই ভয়টা কেটে গেল। আর এটাই তো তৃতীয় সত্য, তাই না? নিজেকে নিয়ে ভালো বোধ করার একমাত্র উপায় হল কাজে নেমে পড়া। ঠিক, কাজটা সম্পন্ন করার পরই আসলে আত্মবিশ্বাস জন্মায়, কাজ শুরুর আগে নয়। আর চতুর্থ সত্যটাও এটার সাথেই জড়িত। অপরিচিত পরিস্থিতিতে গেলে সবাই ভয় পায়। হ্যাঁ, আপনি একা নন। আর পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা হল, পদক্ষেপ নেওয়ার যে ভয়, তার চেয়ে সারা জীবন অসহায়ত্ব বা পঙ্গুত্বের অনুভূতি নিয়ে বেঁচে থাকাটা আরও বেশি ভয়ঙ্কর। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে। অনেকেই তো যুক্তি দেখাতে পারেন যে এই বিশাল অনিশ্চিত পৃথিবীতে আমাদের নিজস্ব পরিচিত গণ্ডি বা ধরুন একটা কোকুনের ভেতর থাকাটাই তুলনামূলক বেশি নিরাপদ। এটা অনেকেই ভাবে। মানে ঝুঁকি নিলে তো আরও বড় বিপদ হতে পারে। নতুন কিছু চেষ্টা করে ব্যর্থ হওয়ার চেয়ে যেখানে আছি সেখানে থাকাই কি বুদ্ধিমানের কাজ নয়? আমরা যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে যুক্ত করি, তাহলে দেখা যাবে বাহ্যিকভাবে নিরাপদ মনে হলেও ঝুঁকি না নেওয়াটাই জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। ঝুঁকি না নেওয়াটাই সবচেয়ে বড় ঝুঁকি। কিভাবে? কারণ এই স্থবিরতা মানুষের ভেতরে এক ধরনের পুঙ্গুত্বের অনুভূতি তৈরি করে। সোর্সে জেনিস নামের একজন নারীর জীবনের গল্পটা এখানে খুব প্রাসঙ্গিক। হ্যাঁ, জেনিসের গল্পটা আমার মনে আছে। জেনিস সবসময় ঝুঁকি এড়িয়ে চলতেন এবং তার স্বামীর ওপর আর্থিকভাবে ও মানসিকভাবে পুরোপুরি নির্ভরশীল ছিলেন। সারা জীবন তিনি শুধু কি হবে এই আতঙ্কে ভুগতেন। মানে যদি স্বামীর কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে? হ্যাঁ, এই দুশ্চিন্তা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত। তার মানে উনি কোনো বাস্তব বিপদে না থেকেও সারাক্ষণ একটা অদৃশ্য মানসিক কারাগারে বন্দী ছিলেন। একদম তাই। কিন্তু জীবন তো কখনো এক জায়গায় থেমে থাকে না। একদিন সত্যি তার স্বামীর স্ট্রোক হলো। ও নো! তারপর কি হলো? স্বামী যখন পঙ্গু হয়ে বিছানায় পড়লেন, তখন জেনিসকে বাধ্য হয়ে সংসারের এবং স্বামীর চিকিৎসার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হলো। মানে তার সবচেয়ে বড় ভয়টাই সত্যি হলো। তখন তো তার একদম ভেঙে পড়ার কথা। কিন্তু বাস্তবে ঘটল উল্টোটা। যখন তাকে কাজগুলো করতে হলো, সে বুঝতে পারল যে সে আসলে ব্যবসার হিসাব বোঝে, সে সংসারের হাল ধরতে পারে। দারুণ তো! হ্যাঁ, তার দীর্ঘদিনের সেই অদৃশ্য আতঙ্কটা চিরতরে দূর হয়ে গেল। কারণ সে বুঝে গেল যে সে পরিস্থিতি সামলাতে পারে। তার কি হবে প্রশ্নটা পাল্টে গিয়ে আমি সামলাতে পারবোতে পরিণত হল। সত্যি অসাধারণ। এজন্যই বলা হয় সারা জীবন অসহায়ত্বের অনুভূতি নিয়ে বেঁচে থাকাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক। তার মানে ভয় থাকা সত্ত্বেও আমাদের কাজ করে যেতে হবে। একদম। কিন্তু শুধু জানলেই তো আর হয় না। এই মানসিক বাধা বা স্থিবিরতা কাটানোর কোনো প্র্যাকটিক্যাল উপায় তো নিশ্চয়ই আছে। অবশ্যই আছে। কিভাবে আমরা এই যন্ত্রণা বা পেইন থেকে শক্তি বা পাওয়ারে পৌঁছাতে পারি? এর সবচেয়ে কার্যকরী উপায় হল আমাদের নিজেদের শব্দভাণ্ডার বা ভোক্যাবুলারি পরিবর্তন করা।
সোর্সে একটা খুব সুন্দর পেইন টু পাওয়ার চার্ট দেওয়া আছে। হ্যাঁ, পেইন টু পাওয়ার চার্ট। মানুষ যখন ভয়ে থাকে তখন সে অসহায়ত্ব এবং স্থবিরতার মধ্যে থাকে, যাকে পেইন বলা হচ্ছে। আর সেখান থেকে সরে এসে যখন মানুষ পছন্দ করার স্বাধীনতা এবং কাজের দিকে এগোয়, তখন সে পৌঁছায় পাওয়ারে। আর এটা শুধু শব্দ পরিবর্তন করেই সম্ভব? হ্যাঁ, কারণ আমরা মুখে যে শব্দগুলো ব্যবহার করি সেগুলো সরাসরি আমাদের সাবকনশিয়াস বা অবচেতন মনকে নির্দেশ দেয়। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। আমার কাছে এটা অনেকটা সফটওয়্যার কোডিংয়ের মতো মনে হচ্ছে। সফটওয়্যার কোডিং? ইন্টারেস্টিং। কিভাবে? মানে আমাদের মস্তিষ্ক যদি একটা কম্পিউটার হয়, তবে আমাদের দৈনন্দিন ব্যবহৃত শব্দগুলো হলো এক একটা কোড। আচ্ছা। আমরা যদি নেতিবাচক শব্দ ইনপুট দিই, তাহলে আউটপুট হিসেবে আসবে স্থবিরতা। আর যদি আমরা কোড বদলে পজিটিভ শব্দ ইনপুট দিই, তাহলে আউটপুটে আসবে শক্তি। চমৎকার বিশ্লেষণ। এবং এই কোডগুলো বদলানোও কিন্তু খুব একটা কঠিন নয়। যেমন ধরুন, আমি পারবো না বলার বদলে আমাদের বলা উচিত আমি করব না। মানে আই ক্যান্টের বদলে আই ওয়ন্ট। হ্যাঁ, যখন কেউ বলে আমি পারবো না, তখন অবচেতন মন বিশ্বাস করে যে সে পরিস্থিতির শিকার, তার কোনো ক্ষমতা নেই। কিন্তু আমি করব না বললে সেটা একটা সচেতন পছন্দ হয়ে দাঁড়ায়। একইভাবে আমার করা উচিত বা আই শুড এর বদলে বলা যেতে পারে আমি করতে পারি বা আই কুড। একদম। উচিত শব্দটার মধ্যে একটা অপরাধবোধ বা অন্যের চাপিয়ে দেওয়া বাধ্যবাধকতা লুকিয়ে থাকে, কিন্তু পারি শব্দটা নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলে। আর সবচেয়ে দরকারি পরিবর্তনটা হলো এটি একটি সমস্যা বলার বদলে বলা এটি একটি সুযোগ। হ্যাঁ, ইটস অ্যান অপরচুনিটি। এই শব্দগুলোর শারীরিক প্রভাব কতটা শক্তিশালী তা প্রমাণ করার জন্য জ্যাক ক্যানফিল্ডের অসাধারণ একটা পরীক্ষার কথা সোর্সে উল্লেখ আছে। ওই আর্ম এক্সপেরিমেন্ট বা হাতের পরীক্ষাটা? হ্যাঁ, এই পরীক্ষায় একজন মানুষকে তার হাত সোজা করে রাখতে বলা হয় এবং অন্য একজন সেই হাত নিচের দিকে চাপ দিয়ে নামানোর চেষ্টা করে। প্রথমবার স্বাভাবিকভাবেই হাত নামানো বেশ কঠিন হয়। এরপর নিশ্চয়ই ওই শব্দ পরিবর্তনের বিষয়টা আসে। ঠিক ধরেছেন। এরপর ওই ব্যক্তিকে চোখ বন্ধ করে 10 বার বলতে বলা হয়, আমি একজন দুর্বল মানুষ। আচ্ছা। এই নেতিবাচক কথাগুলো বলার পরপরই যখন আবার তার হাতে চাপ দেওয়া হয়, দেখা যায় খুব সহজেই তার হাত নিচে নেমে যাচ্ছে। মানে তার পেশিগুলো আক্ষরিক অর্থেই শক্তি হারিয়ে ফেলেছে। একদম তাই। এটা তো অবিশ্বাস্য। শুধু কয়েকটা শব্দ মানুষের শারীরিক শক্তি কমিয়ে দিচ্ছে? চমকটা এখানেই শেষ নয়। এরপর ওই একই ব্যক্তিকে 10 বার বলতে বলা হয়, আমি একজন শক্তিশালী মানুষ। তারপর কি হলো? এই পজিটিভ কথাগুলো বলার পর দেখা যায় তার হাত কোনোভাবেই আর নিচে নামানো যাচ্ছে না। এই পরীক্ষাটা প্রমাণ করে যে ইতিবাচক বা নেতিবাচক চিন্তার সরাসরি শারীরিক প্রভাব রয়েছে। কিন্তু অনেকেই তো এই ধরনের ইতিবাচক চিন্তাকে পলিয়ানা বা এক ধরনের ক্ষতিকর অন্ধ আশাবাদ বলে উড়িয়ে দেন। তারা বলেন যে সবসময় পজিটিভ চিন্তা করাটা নাকি বাস্তব বিমুখতা। এই ধারণাটা আসলে পোলিয়ানা কনসেপ্টের একটা খুব সাধারণ ভুল ব্যাখ্যা। পোলিয়ানা মানে সব খারাপ কিছুকে অস্বীকার করে অন্ধভাবে হাসি খুশি থাকা নয়। তাহলে আসল অর্থটা কি? মনস্তত্ত্বে এটি হলো এমন একটি মেকানিজম যেখানে মানুষ যে কোনো পরিস্থিতির নেতিবাচক দিকগুলোর চেয়ে ইতিবাচক দিকগুলোর ওপর বেশি ফোকাস করে, যাতে সে মানসিকভাবে ভেঙে না পড়ে। মানে এটি তাকে সমাধানের দিকে ফোকাস করতে সাহায্য করে। একদম। তাই ইতিবাচক শব্দ ব্যবহার করা মোটেও অবাস্তব কিছু নয়, বরং এটি স্নায়বিকভাবে নিজেকে শক্তিশালী করার সবচেয়ে পরীক্ষিত উপায়। কিন্তু একটা খটকা এখনো থেকেই যাচ্ছে। কীরকম খটকা? শব্দ পাল্টানো বা ইতিবাচক হওয়া যদি এতই যৌক্তিক এবং উপকারী হয়, তবে আমাদের ভেতরের নেতিবাচক চিন্তার সফটওয়্যারটি কেন বারবার ফিরে আসে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। কেন মানুষ বারবার ভিকটিম ট্র্যাপে বা নিজেকে অসহায় ভাবার ফাঁদে পড়ে যায়? এর মূল কারণ হল আমাদের মনের ভেতরের চ্যাটার বক্স এবং এই ফেঁসে থাকার পেছনে লুকিয়ে থাকা কিছু গোপন পে অফ বা সুবিধা। চ্যাটার বক্স ব্যাপারটা তো ওই মনের ভেতরের অবিরাম কণ্ঠস্বর, তাই না? হ্যাঁ, যা সবসময় নেতিবাচক কথা বলে, তুমি পারবে না, সবাই তোমার নামে খারাপ ভাবছে, এগুলোই এই চ্যাটার বক্সের কাজ। আর গোপন সুবিধা বা পে অফ ব্যাপারটা কি? মানুষ অবচেতনভাবে এই স্থবিরতার মধ্যেই আটকে থাকতে চায়, কারণ এতে তাদের কিছু সুবিধা থাকে। নিজের জীবনের দায়িত্ব নেওয়ার মানে হল অন্যকে বা পরিস্থিতিকে দোষারোপ করা বন্ধ করা। কিন্তু কেউ জেনে বুঝে কেন অসুখী বা অসুস্থ থাকতে চাইবে? এর লজিক তো সাধারণ মানুষের কাছে বোধগম্য হওয়ার কথা নয়। লজিক দিয়ে বিচার করলে হবে না,
এটা একটা অবচেতন প্রক্রিয়া। সোর্সে তানিয়া নামের একজনের খুব সুন্দর একটা কেস স্টাডি আছে। তানিয়া, হ্যাঁ, তার গল্পটা বলুন। হলো এই অসুস্থ থাকার সুবিধা কি? সে প্রচণ্ড রেগে গিয়ে বলেছিল, অসুস্থতায় আবার কিসের সুবিধা? যে কেউ তো রেগেই যাবে এমন কথায়। কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করার পর আবিষ্কৃত হল, অসুস্থ থাকার কারণে সে সবার মনোযোগ এবং আদর পেত। ও, মানে একটা ভিকটিম কার্ড প্লে করছিল। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, তাকে বাইরের পৃথিবীতে গিয়ে চাকরি করার বা জীবনের ঝুঁকি নেওয়ার কোনো দায়িত্ব নিতে হতো না। অসুস্থতাটা তার জন্য বাস্তবতার হাত থেকে বাঁচার একটা নিখুঁত ঢাল হিসেবে কাজ করত। তার মানে? সুস্থ হয়ে গেলে তাকে দায়িত্ব নিতে হতো, আর সেই দায়িত্ব নেওয়ার ভয়ের চেয়ে অসুস্থ থাকাটাই তার মস্তিষ্কের কাছে বেশি আরামদায়ক মনে হচ্ছিল। একদম ঠিক। আরেকটা উদাহরণ দেওয়া যায় কেভিনের। সে তার স্ত্রীর সাথে সম্পূর্ণ অসুখী ছিল এবং ডিভোর্স চাইতো, কিন্তু তবুও ডিভোর্স দিচ্ছিল না। কেন? সে কি যুক্তি দেখাচ্ছিল? সে চারপাশে সবাইকে বলতো যে ডিভোর্স দিলে তার স্ত্রী হয়তো আত্মহত্যা করবে বা তার সন্তানরা তাকে ঘৃণা করবে। সে নিজেকে একজন মহান আত্মত্যাগী মানুষ হিসেবে প্রজেক্ট করত। কিন্তু আসল সত্যিটা নিশ্চয়ই অন্য কিছু ছিল। আসল সত্যিটা ছিল কেভিনের ভেতরের পে অফ। দীর্ঘদিনের পরিচিত একটা সম্পর্ক ছেড়ে একা নতুন করে জীবন শুরু করা তীব্র মনস্তাত্ত্বিক ভয় কাজ করছিল তার ভেতরে। মানে তার স্ত্রী আসলে তার জন্য একটা সেফটি নেট বা আরামের জায়গা ছিল। একদম তাই। যখন থেরাপির মাধ্যমে সে নিজের এই গোপন পে অফটা বুঝতে পারল, তখন সে ঠিকই দায়িত্ব নিয়ে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিল। আর তারপর তার স্ত্রী কি আত্মহত্যা করেছিল? না, মজার ব্যাপার হলো কেউ আত্মহত্যাও করল না, আর সন্তানরাও তাকে ঘৃণাও করল না। পে অফগুলো আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমাদের ইগো সেগুলো স্বীকার করতে দেয় না। এগুলো চিহ্নিত করতে পারলে স্থবিরতা কাটানো সম্ভব। এটা সত্যিই চোখ খুলে দেওয়ার মতো একটা ব্যাপার। এখন ধরুন কেউ নিজের ভেতরের এই নেতিবাচকতা এবং চ্যাটার বক্সকে থামালো, সে পে অফগুলো চিহ্নিত করে সত্যিকারের পজিটিভ হয়ে উঠতে শুরু করলো। আচ্ছা। তখন বাইরের পৃথিবী বা তার কাছের মানুষেরা কেমন প্রতিক্রিয়া দেখায়? কারণ আমরা তো আর একা থাকি না, আমরা একটা সামাজিক কাঠামোর মধ্যে থাকি। ঠিক এখানেই শুরু হয় আসল লড়াই। যখন আমরা পজিটিভ হই এবং জীবনের দায়িত্ব নিতে শুরু করি, তখন আমাদের পুরনো নেতিবাচক বন্ধুরা বা এমনকি জীবনসঙ্গী অনেক সময় এই গ্রোথ বা মানসিক বৃদ্ধি মেনে নিতে পারে না। মেনে নিতে পারে না কেন? কারণ এই নেতিবাচক মানুষদের একটা জোট থাকে। সোর্সে যাকে বলা হয়েছে মোন অ্যান্ড গ্রোন সোসাইটি। হা হা হা, মোন অ্যান্ড গ্রোন সোসাইটি, মানে ঘ্যাং ঘ্যান করার দল আর কি। হ্যাঁ, আপনি যখনই আপনার জীবন বদলাতে শুরু করবেন, এই দলটি আপনার পরিবর্তনকে তাদের নিজেদের স্থিরতার জন্য হুমকি হিসেবে দেখবে। আমি বিষয়টা একটা উপমা দিয়ে বুঝতে চাইছি। এটা অনেকটা কোনো কাপল ডান্স বা দ্বৈত নাচের রুটিনের মতো, তাই না? হ্যাঁ, বলুন। মানে এত বছর ধরে দুজন একই ছন্দে পা ফেলে নাচছিল, হঠাৎ করে একজন যদি নাচের স্টেপ পরিবর্তন করে ফেলে, তাহলে তো অন্যজন হোঁচট খাবে। একদম ঠিক। তখন সেই হোঁচট খাওয়া পার্টনার নতুন স্টেপ শেখার বদলে চাইবে আগের পুরনো স্টেপেই ফিরে যেতে, যাতে তাকে আর কষ্ট করতে না হয়। একদম নিখুঁত উপমা। কাছের মানুষদের এই বাধা দেওয়ার বিষয় কি সম্পূর্ণ এই ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা থেকেই আসে। ডরিস এবং তার স্বামী টেডের ঘটনাটি এর সবচেয়ে বড় প্রমাণ। ডরিসের গল্পটা একটু খুলে বলবেন। ডরিস ছিলেন অ্যাগোরাফোবিক, অর্থাৎ তিনি তীব্র ভয়ে ঘরের বাইরে বেরোতে পারতেন না। দীর্ঘ 18 বছর তিনি এভাবেই কাটান, এবং টেড তার সম্পূর্ণ যত্ন নিত। 18 বছর! মাই গুডনেস! তারপর কি হলো? ডরিস যখন থেরাপি এবং ক্লাস করে সুস্থ হতে শুরু করলেন, তিনি নিজে নিজে বাইরে বেরোতে লাগলেন। অবাক করা বিষয় হলো, এই সময় তার স্বামী টেড তাকে উৎসাহিত করার বদলে নানাভাবে বাধা দিতে শুরু করে। বাধা দিতে শুরু করে? হ্যাঁ, সে ডরিসকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখার চেষ্টা করে। স্বামী হয়ে স্ত্রীর সুস্থতায় বাধা দিচ্ছিল? এটা তো খুব অদ্ভুত একটা ব্যাপার। হুম, স্বাভাবিক দৃষ্টিতে অদ্ভুত লাগলেও মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে মোটেও অদ্ভুত নয়। টেড এতদিন তার স্ত্রীর এই অসহায়ত্বের কারণে নিজের জীবনে একটা বিশাল গুরুত্ব বা সুপিরিয়রিটির অনুভূতি পেত। ও, মানে সে নিজেকে একজন ত্রাণকর্তা বা সেভিয়ার ভাবত। ঠিক। ডরিস স্বাবলম্বী হয়ে গেলে সে হয়তো টেডকে আর পাত্তা দেবে না বা ছেড়ে চলে যাবে। এই নিরাপত্তাহীনতাই টেডকে দিয়ে এমনটা করাচ্ছিল। টেড চাইছিল ডরিস যেন আগের ওই অসুস্থ রুটিনেই ফিরে যায়। সোর্সে তো আর একটা ঘটনাও আছে, রোনার ঘটনা। আম, রোনা যখন অনেক কষ্ট করে নিজের ওজন কমিয়ে স্লিম এবং আত্মবিশ্বাসী হয়ে ওঠেন, তখন তার স্বামী বেলো একই রকম ইনসিকিউরিটিতে ভুগতে শুরু করেন। একদম তাই।
মানে ব্যাপারটা এতই চরম পর্যায়ে গিয়েছিল যে বেল রোনাকে আবার মোটা হওয়ার জন্য হাই ক্যালোরি খাবার কিনে এনে দিতেন, যাতে রোনা আবার আগের মতো হয়ে যায়। হ্যাঁ, কারণ কাছের মানুষরা ভাবে যে আমাদের এই নতুন পরিবর্তনের ফলে তারা হয়তো আমাদের হারিয়ে ফেলবে। তারা আমাদের মানসিক বৃদ্ধিকে তাদের নিজেদের প্রতি প্রত্যাখ্যান বা রিজেকশন হিসেবে ধরে নেয়। তাহলে এই সব কিছু মিলে আসল অর্থ কি দাঁড়ালো? এটি অনেকটা খাঁচার পাখির মতো। পাখিটা যখন উড়তে শেখে তখন খাঁচার মালিক ভয় পায়, কিন্তু সেই ভয়ের কারণে কি পাখির ওড়া বন্ধ করা উচিত? মোটেও নয়। ডরিস বা রোনা কি তাদের স্বামীদের ইনসিকিউরিটির কাছে হার মেনেছিলেন? না, তারা থেমে যাননি। তারা তাদের নিজেদের গ্রোথ ধরে রেখেছিলেন। এবং মজার ব্যাপার হলো, যখন তারা নিজেদের সিদ্ধান্তে অটল ছিলেন, তখন শেষ পর্যন্ত তাদের স্বামীদেরও নিজেদের নিরাপত্তাহীনতা কাটিয়ে উঠে এই নতুন পরিবর্তনকে মেনে নিতে হয়েছিল। তার মানে আপনি যখন নাচের স্টেপ পরিবর্তন করবেন এবং সেটাতেই অটল থাকবেন, তখন পার্টনার একসময় বাধ্য হবে আপনার সাথে তাল মিলিয়ে নতুন স্টেপ শিখতে। ঠিক তাই। পুরো আলোচনার মূল সুরটি যদি আমরা এক সুতোয় গাঁথি, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ভয় কোনো চারিত্রিক রোগ নয়, এটি শুধু একটা সিগন্যাল। একদম। জীবনে বড় কিছু অর্জন করার জন্য বা অন্তত শান্তিতে বাঁচার জন্য ভয়কে সঙ্গী করেই আমাদের এগিয়ে যেতে হবে। ভয় ছাড়া তো কোনো মানুষের অস্তিত্বই নেই। আমরা অনেক সময় ভাবি যে কোনো কাজ করতে গেলে হয়তো আমরা চরম ব্যর্থ হব, আর সেই ভয়ে আমরা কাজটাই করি না। কিন্তু এর চেয়েও বড় কোনো ক্ষতি কি আমাদের হচ্ছে না? অবশ্যই হচ্ছে। এবং সেটা হলো এই ভয়ের অদৃশ্য মূল্য। অদৃশ্য মূল্য। হ্যাঁ, আমরা সবসময় শুধু একটা বিষয় নিয়ে চিন্তা করি, যে কাজটা করতে আজ আমাদের ভয় লাগছে, তা করলে কি কি ক্ষতি হতে পারে বা কি কি বিপদ আসতে পারে। আমরা সম্ভাব্য বিপদের একটা বড় তালিকা তৈরি করি মনের ভেতর। তা তো করি। কিন্তু একবার ভেবে দেখেছেন কি, ভয়ের কারণে যে কাজটা আজকে করা হলো না, তার অদৃশ্য মূল্য বা ইনভিজিবল কস্ট কতটা চড়া হতে পারে? এই অদৃশ্য মূল্য বলতে আপনি কি অনুশোচনা বা রিগ্রেটের কথা বোঝাতে চাইছেন? একদম। আজ থেকে ঠিক 10 বছর পর যখন আমরা পেছন ফিরে তাকাবো, তখন কি ওই না করা কাজগুলোর জন্যই সবচেয়ে বেশি অনুশোচনা হবে না? হ্যাঁ, তা তো বটেই। ব্যর্থতার গ্লানি হয়তো সময়ের সাথে সাথে মুছে যায়, কিন্তু ভয়ের কারণে হারিয়ে ফেলা সুযোগগুলোর ভার সে কল্পিত বিপদের চেয়েও অনেক বেশি ভারী। যে জীবনটা বাঁচা যেতে পারত কিন্তু শুধু ভয়ের কারণে বাঁচা হলো না, সেই না বাঁচা জীবনের আক্ষেপ মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। উফ, এটা সত্যি খুব গভীর এবং শক্তিশালী একটা চিন্তার খোরাক। আমরা হয়তো আমাদের মনের ভয়গুলোকে একেবারে চিরতরে মুছে ফেলতে পারবো না, কিন্তু নিজেদের ব্যবহৃত শব্দগুলো বদলে ভেতরের ওই নেতিবাচক চ্যাটার বক্সটাকে থামিয়ে একবার শুধু এই বিশ্বাসটুকু তো করতেই পারি, যাই ঘটুক না কেন আমি পরিস্থিতি সামলাতে পারবো। এটাই হলো আসল মন্ত্র। আজকের এই গভীর বিশ্লেষণটি আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এই আলোচনা মানুষের নিজেদের ভয়ের শেকড়টা খুঁজে পেতে এবং তা উপড়ে ফেলতে অনেক সাহায্য করবে। নতুন কোনো বিষয় আর নতুন কোনো দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা আবারও ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত নিজের ভয়ের মুখোমুখি হন আর এগিয়ে যান।